আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের ক্লাসে ভগ্নাংশের বিস্তারিত আলোচনা করা হবে। যারা ভগ্নাংশ সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেতে চাও তারা এই ভিডিওটি খুব ভালোভাবে দেখবে। ভগ্নাংশ সম্পর্কে ধারণা পেতে হলে প্রথমে আমাদের জানতে হবে ভগ্নাংশ কাকে বলে। দেখো, ভগ্নাংশ কাকে বলে আমি এখানে দুই ধরনের সংজ্ঞা লিখেছি। প্রথমটা হচ্ছে দুইটি পূর্ণ সংখ্যাকে ভাগ বা অনুপাত আকারে প্রকাশ করলে যে রাশি পাওয়া যায় তাকে ভগ্নাংশ বলে। দুইটি পূর্ণ সংখ্যাকে ভাগ বা অনুপাত আকারে প্রকাশ করলে যে রাশি পাওয়া যায় তাকে ভগ্নাংশ বলে। সংজ্ঞাটা পড়ে আসি। অন্যভাবে বলা যায় যে সকল রাশি লব ও হর দ্বারা প্রকাশ করা যায় তাকে ভগ্নাংশ বলা হয়। যে সকল রাশি লব ও হর দ্বারা প্রকাশ করা যায় তাকে ভগ্নাংশ বলা হয়। দেখো, এখানে কিছু উদাহরণ লিখেছি। একটা উদাহরণ হচ্ছে 3/5, 6/4, 8/9। এখন এই যে বাই আকারে আছে, মাঝখানে একটা দাগ আছে না, এই দাগটাকেও কিন্তু আমরা ভাগ বলতে পারি। এই দাগটাকে আমরা ভাগ বলতে পারি, আবার এই দাগটাকে আমরা অনুপাতও বলতে পারি। ভগ্নাংশ আমরা চিনব কী করে? তোমরা দেখো, এখানে যে 3/5 লেখা হয়েছে, তাহলে এই 3 কিন্তু উপরে আর 5 কিন্তু নিচে। এই যে দাগ দেওয়া হয়েছে না, এই দাগের উপরে হচ্ছে 3 আর নিচে হচ্ছে 5। তাহলে উপরে যে থাকবে তাকে বলা হয় হচ্ছে লব, আর নিচে যে থাকবে তাকে বলা হয় হর। তাহলে এখানে 6 হচ্ছে লব, 4 হচ্ছে হর, 8 লব, 9 হচ্ছে হর। তার মানে একটা ভগ্নাংশ সংখ্যা আমরা দেখলেই বুঝতে পারবো যে লব কোনটা, হর কোনটা। উপরে যে থাকবে সে হবে লব, আর নিচে যে সংখ্যা থাকবে সে হচ্ছে হর। তাই লব আর হর তোমরা চিনতে পারলাম, তাই না? আচ্ছা, তোমরা একবার বলো তো, লব কোথায় থাকে? লব থাকে উপরে আর হর নিচে। গুড। ভগ্নাংশ প্রধানত দুই প্রকার। ভগ্নাংশ প্রধানত দুই প্রকার। এক হচ্ছে সাধারণ ভগ্নাংশ, দুই হচ্ছে দশমিক ভগ্নাংশ। তো ক্লাস 3-তে এই দশমিক ভগ্নাংশ নিয়ে কোনো আলোচনা নেই, তাই আমি ওটা নিয়ে কোনো আলোচনা করব না। এখানে শুধু সাধারণ ভগ্নাংশ নিয়ে তাও সামান্য আলোচনা আছে। তো এখন দেখব যে সাধারণ ভগ্নাংশ 3 প্রকার। আগে বললাম ভগ্নাংশ প্রধানত 2 প্রকার, এখন বলছি সাধারণ ভগ্নাংশ 3 প্রকার। তাহলে সাধারণ যে ভগ্নাংশ সে ভগ্নাংশ 3 প্রকার। 1 প্রকৃত ভগ্নাংশ, 2 অপ্রকৃত ভগ্নাংশ, 3 মিশ্র ভগ্নাংশ। এখন এই যে 3 প্রকার ভগ্নাংশ, এই 3 প্রকার ভগ্নাংশ আমাদের জানতে হবে, দেখেই বলতে হবে যে কোনটা কোন ধরনের ভগ্নাংশ। তাহলে প্রথমে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে দেখি। যে ভগ্নাংশের লব ছোট ও হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। তাহলে সঙ্গে আমরা কি পড়ছি? যে ভগ্নাংশের লব ছোট ও হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। আমরা কিন্তু একটু আগে দেখে আসলাম যে লব থাকে উপরে আর হর থাকে নিচে। এখানে যেমন 3/4 লেখা হয়েছে, 3/4। তাহলে উপরে আছে লব, নিচে আছে হর। দেখো তো সংজ্ঞার সাথে মিল হচ্ছে কিনা? লব ছোট, হর বড়। উপরে থাকে লব, নিচে থাকে হর। তো লব 3, হর 4, তার মানে কি লব ছোট, হর বড়। এখানে দেখো 7/10, তাহলে লব 7, হর 10। তাহলে কি লব ছোট, হর বড়। এখানে দেখো 15/20, উপরেরটা এখানেও লব ছোট, হর বড়। এখানে 50/100। তার মানে কি এই ধরনের যত উদাহরণ আছে, উপরে যদি ছোট হয় আর নিচে যদি বড় হয় তাহলে সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এবার অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের লব বড় ও হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। তার মানে প্রকৃত ভগ্নাংশের উল্টা। অপ্রকৃত ভগ্নাংশ হতে হলে অবশ্যই লব বড় হবে আর হর হবে ছোট। তাহলে দেখো 5/3। এখন দেখো উপরেরটা বড় আর নিচেরটা ছোট। তার মানে কি লব বড়, হর ছোট। এখানেও কি লব বড়,
হর ছোট, এখানে 18/15, লব বড় হর ছোট। তার মানে যে সকল ভগ্নাংশগুলোর লব বড় হবে আর হর ছোট হবে সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এবার দেখব মিশ্র ভগ্নাংশ। যে ভগ্নাংশে পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। এখন প্রশ্ন আসতে পারে যে পূর্ণ সংখ্যা আসলে কোনগুলো? দেখো আমরা তো পড়েছি 1 2 3 4 5 6 7 8 পড়ি নাই, এগুলো সব পূর্ণ সংখ্যা। এখন এখানে লেখা আছে যে ভগ্নাংশে পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। প্রকৃত ভগ্নাংশ কিন্তু আমরা আগেই শিখেছি। তাহলে দেখো যেমন এখানে লিখেছি 1 পূর্ণ, এটাকে আমরা কিভাবে পড়ব? 1 পূর্ণ 2/3 পড়ব হচ্ছে 1 পূর্ণ 2/3, 5 পূর্ণ 7/9, 8 পূর্ণ 4/5। দেখো সামনে যে 1 আছে, 5 আছে, 8 আছে, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। আর পাশে 2/3, 7/9, 4/5 এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। না খেয়াল করো, উপরেরটা ছোট নিচেরটা বড়, মানে লব ছোট হর বড়। আমরা পড়ে আসলাম না, লব ছোট হর বড় প্রকৃত ভগ্নাংশ। একটি পূর্ণ সংখ্যার সাথে যদি প্রকৃত ভগ্নাংশ থাকে তাহলে সেটা মিশ্র ভগ্নাংশ। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে ভগ্নাংশ মোট 3 প্রকার: প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। এই 3টা ভগ্নাংশ দেখা মাত্র যদি চিনতে পারো তাহলে ভগ্নাংশ সম্পর্কে কিন্তু অনেক ধারণা তোমরা পেয়ে গেলে। এখন এই 3টা ছাড়াও আমরা এখানে আরেকটা ভগ্নাংশের নাম লিখেছি, সেটা হচ্ছে সমতুল ভগ্নাংশ। এটা 3য় শ্রেণীর বইতে কিন্তু আছে, সমতুল ভগ্নাংশ। এখন সমতুল ভগ্নাংশকে, সমতুল মানে এখানে সমান ভগ্নাংশ, আমরা কিভাবে বুঝবো দেখি। 2 বা ততোধিক ভগ্নাংশের মান সমান হলে তাকে সমতুল ভগ্নাংশ বলে। 2 বা ততোধিক ভগ্নাংশের মান সমান হলে তাকে সমতুল ভগ্নাংশ বলে। যেমন এখানে আমি প্রথমে একটা ভগ্নাংশ লিখেছি 2/5। আচ্ছা তোমরা কে বলো তো 2/5 এটা কোন ধরনের ভগ্নাংশ হতে পারে? প্রকৃত, অপ্রকৃত না মিশ্র? আগে এটা বলো। হ্যাঁ, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, কারণ লব ছোট হর বড়। আচ্ছা তাহলে আমরা কি করছিলাম জানো? সমতুল ভগ্নাংশ। আমরা প্রথমে যে 2/5 লিখেছি, এটা হচ্ছে এই 2/5-এর আমি আরও 3টা সমতুল ভগ্নাংশ লিখেছি। ধরো 2/5-এর আমি সমতুল ভগ্নাংশ বের করব কিভাবে? এখানে যে 2/5 আছে, এই 2/5-এর প্রত্যেকের সাথে প্রথমে আমি 2 দিয়ে গুণ করব। 2 দুখানি 4, 5 দুখানি 10। দেখো তো 4/10 এসেছে, 4/10 এসেছে। আবার যদি মনে করি 2/5-কে আমি এবার 2 দিয়ে গুণ করার পর এবার 3 দিয়ে গুণ করব। তাহলে 3 দুখানি 6, 3 5 15। দেখো এখানে 6/15 এসেছে। আবার যদি আমি 2/5-কে 4 দিয়ে গুণ করি তাহলে 8/20 আসবে। এই ভগ্নাংশ ছাড়াও আমরা আরেকটা ভগ্নাংশ শিখব, সেটা হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। আচ্ছা এবার আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ শিখব। সমহরটা আসলে কি? দেখা যাচ্ছে 3-4টা ভগ্নাংশ সংখ্যা আছে, প্রত্যেকের হরগুলো আছে সমান। যদি প্রত্যেকটি ভগ্নাংশের হর সমান হয় তাহলে সেটাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলে। মানে সমহর মানে হরগুলো সমান। আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। ধরো লিখলাম হচ্ছে 2/7, আরেকটা লিখলাম 3/7, আরেকটা লিখলাম 4/7, 5/7। দেখো এখানে আমি মোট 4টা ভগ্নাংশ সংখ্যা লিখেছি, কিন্তু 4টা ভগ্নাংশেরই হরগুলো কি একই রকম, প্রত্যেকটার হর হচ্ছে 7। তাহলে হর যখন একই রকম হবে, মানে প্রত্যেকটা ভগ্নাংশের হর যখন সমান হবে, তখন সেই ভগ্নাংশটিকে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলবো। ঠিক আছে? তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ কোনগুলা? যে ভগ্নাংশের হরগুলো কি সমান। ক্লাস 3-তে যতগুলো ভগ্নাংশের যোগ বিয়োগ আছে সবগুলোই কিন্তু সমহর বিশিষ্ট, তাই সমহর আগে চিনতেই হবে।
তার মানে কি আমরা এখানে দেখলাম যে যে ভগ্নাংশের হরগুলো সমান তাকে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলবো। আচ্ছা, এবার আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ শিখব। খুবই সহজ যোগ বিয়োগ। দেখো, প্রথমে একটা যোগ শিখি। মনে করো 5/8 যোগ 1/8, 5/8 যোগ 1/8। বলো তো এটা কি সমহর না? এখানে দুইটা ভগ্নাংশ সংখ্যা লিখেছি, কিন্তু হরগুলো কি সব সমান। যদি হরগুলো সমান হয় তাহলে কি করব, এই দুইটা হর মিলে একটা হর লিখব, মানে দুইটা 8 আছে, একটা 8 লিখব। এবার উপরে আছে কত 5 আর এখানে আছে 1, এই দুইটা এখানে লিখে দেবো। তাহলে 5 যোগ 1, তাহলে যোগ করে দিই। 5 আর 1 যোগ করলে 6 আর নিচে হচ্ছে 8। এই 8টা নিচে বসে গেল। আমাদের দেখো যোগ কিন্তু হয়ে গেল। খুবই সহজ না যোগ? হ্যাঁ, এবার আমরা আর একটু বড় যোগ করি। দেখো আছে 2/9 যোগ 4/9 যোগ 3/9। এবার দেখো আমরা তিনটা সংখ্যা নিয়েছি, তিনটা ভগ্নাংশেরই হর কত আছে? 9 আছে, তাই না? তাহলে তিনটা ভগ্নাংশের হর যদি সমান হয় তাহলে যোগ করার সময় কি করব, প্রথমে একটা এবার দাগ দিয়ে নেব। এবার 3টা 9 মিলে আমরা একটা 9 লিখব। 3টা 9 মিলে একটা 9 লিখব। এবার উপরে যা আছে, প্রথমে 2 যোগ 4 যোগ 3। এখন এই তিনটা যদি যোগ করি কত হয়? 2 আছে 6 আর 3 9, তাহলে উপরে হবে 9, নিচে হচ্ছে 9। আচ্ছা, এখন উপরে নিচে যদি একই সংখ্যা হয়ে যায় তাহলে আমাদের উত্তর হবে 1, কারণ এই 9 দিয়ে 9কে ভাগ করলে উত্তর হবে কত? 1। আশা করি যোগ অঙ্ক বুঝতে পেরেছো। এবার আমরা দুইটা বিয়োগ করব। 7/8 বিয়োগ 5/8। বিয়োগের ক্ষেত্রে কিন্তু দুইটা করেই থাকবে। বিয়োগের ক্ষেত্রে দুইটা করেই থাকবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হরগুলো কি সমান। যখনই হর সমান হবে তখন দাগ দিয়ে দুইটা মিলে আমরা একটা লিখব। এবার উপরে কি আছে? প্রথমে আছে 7 বিয়োগ 5। এবার 7 থেকে 5 বিয়োগ করি তাহলে কত হয়? 2 আর নিচে হচ্ছে 8। দেখো বিয়োগ কিন্তু খুবই সহজ। আমরা আরেকটা বিয়োগ দেখি। এই বিয়োগটি একটু অন্যরকম। দেখো 1 বিয়োগ 5/6। এখন এই ধরনের বিয়োগ আমরা কিভাবে করব? দেখো এখানে আমাদের প্রথম যেটা আছে সেটা তো আমরা শুধু 1 আছে, আমরা তো কিছু বুঝতে পারছি না। কিন্তু এখানে কত? 5/6 আছে। আচ্ছা বলো তো এর হর কত? 6। তাহলে এর হর হচ্ছে 6। তাহলে হর যদি 6 হয় তখন আমরা কি করব? এই 1কে আমরা বানায় ফেলব 6/6। এখানে হর যত থাকবে আমরা এখানে সেই সংখ্যা দিয়েই করব। এখানে যদি 8 থাকে তাহলে 8/8, এখানে যদি 9 থাকে 9/9, যদি এখানে 1 থাকে সেই ক্ষেত্রে, কারণ 6 দিয়ে 6কে ভাগ করলে 1ই হয়। আমরা একটা অঙ্ক করলাম না, 9/9 আসলে উত্তর দিলাম কত? 1। ঠিক এখানে 1 যখন থাকবে তখন পরেরটা হর যা থাকবে সেই সংখ্যাটা এখানে 2 বার লিখব। লেখার পরে এবার বিয়োগ 5/6। এবার দেখো হরগুলো কিন্তু আমরা দুইটা সমান করে নিয়েছি। তাহলে এখন একটা 6 লিখব। উপরে কত হচ্ছে? 6 বিয়োগ 5। এবার বিয়োগ করলে কত হচ্ছে? 1/6। আশা করি ক্লাসটি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করবে। আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।